লেকচার। আমরা জানি ট্রিপলির ফুল মিনিংটা হলো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। এই ট্রিপলির ভেতরে একটা বড় পার্ট থাকে ইলেকট্রনিক্স, অর্থাৎ ইলেকট্রনিক যত ডিভাইস আছে এই ডিভাইসগুলো নিয়ে আমাদের একটা বড় আলোচনার অংশ থাকে। আর ইলেকট্রনিক্স যখনই আমাদের বুঝতে হবে বা ইলেকট্রনিক কোনো ডিভাইসের বিহেভিয়ার যখনই আমাদের বুঝতে হবে, তখন আমাদের একদম ফার্স্ট যে টপিক সেমিকন্ডাক্টর। তো আমাদের আজকের এই লেকচারের মেইন বিষয়বস্তু হলো যে সেমিকন্ডাক্টর কি এবং সেমিকন্ডাক্টরের বেসিক বিহেভিয়ার সম্পর্কে একটু আলোচনা করা। প্রথমে আসি, সেমিকন্ডাক্টর জিনিসটা আসলে কি। আমরা জানি যে একটা ম্যাটেরিয়ালের ভেতরে যখন ইলেকট্রনগুলো থাকে বা একটা অ্যাটমের ভেতরে, সেই ইলেকট্রনগুলো বিভিন্ন অরবিটে ছড়ানো অবস্থায় থাকে। এই অরবিটগুলোর ভেতর সবচেয়ে বাইরের যেই স্তরটা থাকে বা সবচেয়ে বাইরের যে অরবিটটা থাকে সেটাকে আমরা বলি ভ্যালেন্স ইলেকট্রনস। সবচেয়ে বাইরের অরবিটে কয়টা ইলেকট্রন আছে সেই সংখ্যাটাকে আমরা বলি ভ্যালেন্স ইলেকট্রনস। সাপোজ আমরা যদি বলি যে কোনো একটা ম্যাটেরিয়ালের কথা, লাইক সোডিয়ামের ক্ষেত্রে কি হয় ব্যাপারটা, সোডিয়াম যখন থাকে, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার আমরা জানি, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হলো 11। তাহলে সোডিয়ামের অ্যাটমিক নাম্বার যদি 11 থাকে, এর একদম ভেতরের যে অরবিট আছে, একদম ভেতরে আছে নিউক্লিয়াসের ভেতর থাকবে প্রোটন আর নিউট্রন। এই নিউক্লিয়াসের বাইরের প্রথম যে অরবিটটা, সেই অরবিটে থাকবে 2টা ইলেকট্রন। তার বাইরের যে অরবিটটা, সেই অরবিটে থাকবে 8টা ইলেকট্রন। তাহলে আমাদের কিন্তু এখানে 10টা ইলেকট্রন হয়ে গেল। আর বাকি রইল কয়টা ইলেকট্রন? একটা। সেই একটা ইলেকট্রন হলো এর একদম বাইরের যেই অরবিটটা আছে সেই অরবিটে থাকবে। তো এখানে ভ্যালেন্স ইলেকট্রনস, এই ভ্যালেন্স ইলেকট্রনস হলো 1। তার মানে পার্টিকুলারলি আমরা যদি সোডিয়ামের কথা বলি, সোডিয়ামের ভ্যালেন্স ইলেকট্রনস হলো 1। এখন আমরা একটু চিন্তা করি, সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখলাম, সিলিকনের ক্ষেত্রে ব্যাপারটা কীরকম। সিলিকনের অ্যাটমিক নাম্বার আমরা জানি, সিলিকনের অ্যাটমিক নাম্বার 14। সিলিকনের অ্যাটমিক নাম্বার যদি হয় 14, তাহলে একইভাবে আমরা একটু চিন্তা করে দেখি, একদম ভেতরে আছে নিউক্লিয়াসের বাইরে প্রথম যেই অরবিট, সেখানে আছে 2টা ইলেকট্রন। তারপরের অরবিটে আছে 8টা ইলেকট্রন। তাহলে আমাদের এখানে টোটাল 10টা চলে আসলো, আর বাকি রইল কয়টা? 4টা। এই 4টা ইলেকট্রন সবচেয়ে বাইরের যে অরবিট আছে সেই অরবিটটাতে এভাবে এখানে ছড়ানো অবস্থায় থাকবে। তার মানে সোডিয়ামের ক্ষেত্রে এখানে ভ্যালেন্স ইলেকট্রন হলো 4। ভ্যালেন্স ইলেকট্রনস হলো 4। এবার একটু যদি আমরা পার্থক্যটা দেখি এই দুটার ভেতর, আচ্ছা সাথে আমরা আরেকটা দেখে রাখি। আমরা জানি ক্লোরিনের অ্যাটমিক নাম্বার হলো 17। সোডিয়ামে ছিল 11, সিলিকনে 14 আর ক্লোরিনে 17। তাহলে এখানে কি হবে? একই রকমভাবে একদম ভেতরে আছে নিউক্লিয়াস, তারপর প্রথমে 2টা, তারপরের সেকেন্ড অরবিটে আছে 8টা। তাহলে আমাদের আর বাকি রইল কয়টা? 7টা। তার মানে একদম বাইরের যে ইলেকট্রন আছে, ইলেকট্রনের যে শেলটা আছে, সেই শেলের ইলেকট্রনের সংখ্যা হলো 1 2 3 4 5 6 7। টোটাল 7টা ইলেকট্রন। এবার আমরা এই তিনটার ভেতর একটু কম্পেয়ার করি। এখানে ভ্যালেন্স ইলেকট্রনস হলো 7। আমরা সবসময় জানি যে কোনো ম্যাটেরিয়াল বা যে কোনো অ্যাটমের একটা টেন্ডেন্সি থাকে সবচেয়ে বাইরের শেলে যেন এখানে 8টা ইলেকট্রন থাকে। আমরা যদি একটু সোডিয়ামের দিকে খেয়াল করি, সোডিয়ামের সবচেয়ে বাইরের শেলে অলরেডি আছে 1টা ইলেকট্রন। তাহলে সে যদি 8টা ফুলফিল করতে চায়, তাহলে কি করতে পারে? সে অন্য কারো কাছ থেকে 7টা ইলেকট্রন ধার করে নিয়ে আসতে পারবে। কিন্তু যেই প্রসেসটা বোঝাই যাচ্ছে, এটা অনেক টাফ একটা প্রসেস। 7টা ইলেকট্রন আরেকজনের কাছ থেকে আনতে হবে। সো ইজিয়েস্ট প্রসেস কি? এই সোডিয়াম যদি 1টা ইলেকট্রন কাউকে দিয়ে দেয়, তাহলেই কিন্তু এই যে
বাইরের অরবিট আছে, এই অরবিটটা রইলই না, সেকেন্ড অরবিটে 8টা ইলেকট্রন আছে, তার মানে তার অক্টেট ফুলফিল হয়ে গেল। ক্লোরিনের জন্য যদি চিন্তা করি, ক্লোরিনের ইলেকট্রনের সংখ্যা হলো সবচেয়ে বাইরের শেলে আছে 7টা, তাহলে এই 7টা ইলেকট্রন সে অক্টেট পূর্ণ করতে হলে কি দরকার, তার আর একটা ইলেকট্রন দরকার। তার মানে কোথাও থেকে সে যদি একটা ইলেকট্রন কালেক্ট করে আনতে পারে, হতে পারে সেটা এই যে সোডিয়ামের ছেড়ে দেওয়া একটা ইলেকট্রন, এখান থেকে সে ইলেকট্রনটাকে ছেড়ে দিল, এই ইলেকট্রনটা চলে আসলো এখানে এসে বসে পড়লো, তাহলে কি তার অক্টেট ফুলফিল হয়ে গেল। আমরা এখানে দেখলাম কি একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে হচ্ছে, এখানে দেখলাম একটা ইলেকট্রন গ্রহণ করে হচ্ছে। সিলিকনের ক্ষেত্রে ব্যাপারটা কি এবার একটু চিন্তা করে দেখো। সিলিকনের ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা হলো 4, তার মানে সে যদি অক্টেট ফুলফিল করতে চায় হয় তার 4টা ইলেকট্রন আনতে হবে অথবা 4টা ইলেকট্রন ছেড়ে দিতে হবে। এই দুইটা কাজে কিন্তু যথেষ্ট শক্তির প্রয়োজন হয় এই কাজটা করার জন্য, প্রচুর এনার্জি এখানে দরকার হয়। তাহলে ইজিয়েস্ট ওয়ে কি হতে পারে? ইজিয়েস্ট ওয়ে হলো সিলিকন যদি অন্য কোনো সিলিকনের সাথে ইলেকট্রন শেয়ার করতে পারে। এখন আমি একটু দেখাই, ধরলাম আমরা ভিতরের এই 10টা ইলেকট্রন নিয়ে খুব একটা মাথা ঘামাবো না, আমার দরকার হলো শুধু বাইরের শেলের ইলেকট্রনগুলো। তাহলে এই সিলিকনটা আছে, এই সিলিকনের সবচেয়ে বাইরের শেলে 1টা 2টা 3টা 4টে ইলেকট্রন আছে। এর সাথে যদি আমরা আরেকটা সিলিকনকে পাশে নিয়ে আসি, তাহলে ওরও তো বাইরের শেলে 4টে ইলেকট্রন আছে, 1 2 3, 4 নম্বর ইলেকট্রনটা এখানে শেয়ার করলো। ঠিক একইভাবে এখানে যদি আমি আরেকটা সিলিকন আনি, ওরও বাইরের শেলে আছে 1 2 3, এই 4 নম্বরটা শেয়ার করলো। এখানেও আছে সিলিকন 1 2 3, 4 নম্বরটা ওর সাথে শেয়ার করলো। এখানেও যদি বলি সিলিকন আছে 1 2 3, 4 নম্বরটা ওর সাথে শেয়ার করলো। এই ইলেকট্রনগুলো এরকম বাইরে কারো না কারোর সাথে ইলেকট্রন শেয়ার করে এই সিলিকনগুলোও তার অক্টেট ফুলফিল করবে। আমরা আর বাইরের অংশটায় গেলাম না, আমরা শুধু এই সিলিকনটার কথা চিন্তা করি। দেখো এখন এই সিলিকনটায় কি হলো, এই পাশের বাঁ দিকের একটা সিলিকন আছে, ডান দিকে একটা সিলিকন আছে, নিচে একটা উপরে একটা, সবগুলা সিলিকন নিজেরা যদি একটার সাথে আরেকটা এরকম শেয়ার করে, তাহলে দেখতে পাচ্ছি এখানে অক্টেটটা ফুলফিল হয়ে গেল। এই ঘটনাটাকে আসলে বলা হয় সমযোজী বন্ধন, যেটাকে আমরা এখানে বলবো বা ইংলিশে বলি কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, এই যে বন্ডিংটা তৈরি হলো, এই বন্ডটার নামই হলো কোভ্যালেন্ট বন্ড। আর এই যে সিলিকন, এই সিলিকনের যে কোভ্যালেন্ট বন্ড তৈরি করার অ্যাবিলিটি আছে, এই কারণে আমরা সিলিকনকে আসলে বলছি সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। একদম বেসিক সেমিকন্ডাক্টর একটা ম্যাটেরিয়াল হলো সিলিকন। বেসিক এবং সবচেয়ে বেশি ইউজ হয় যে সেমিকন্ডাক্টর, সেটাই হলো সিলিকন সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। আমরা মোটামুটি এখন আমাদের লাইফে যত ইলেকট্রনিক ডিভাইস ইউজ করি তার অলমোস্ট প্রায় সবই সিলিকন দিয়েই তৈরি হয়। ভেতরের যে আইসিটা থাকে, আইসিটা তৈরি হয় সেই সিলিকন দিয়ে। কিছু কিছু অন্য ম্যাটেরিয়াল ইউজ হয় আজকাল হচ্ছে, কিন্তু সেটা পরিমাণ খুব বেশি না, এখনও খুব কম। গ্যালিয়াম আর্সেনাইড হতে পারে বা অন্য কোনো কম্পাউন্ড সেমিকন্ডাক্টর। তো একদম বেসিক যদি আমি বলি, এলিমেন্টারি সেমিকন্ডাক্টরের ভেতরে সবচেয়ে বেশি ইউজ হচ্ছে সিলিকন। তাহলে মোট কথা, আমার সেমিকন্ডাক্টরের সংজ্ঞায় যদি আসি, সেমিকন্ডাক্টরের কথা বলতে গেলে প্রথম যে জিনিসটা আসবে সেটা হলো আমাদের যে পর্যায় সারণী আছে, পিরিয়ডিক টেবিল, সেই পিরিয়ডিক টেবিলের 4 নাম্বার কলাম যেটা, সেই 4 নাম্বার কলামের ম্যাটেরিয়ালগুলোকেই আসলে বলা হচ্ছে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। প্রথমটার জন্য যদি খেয়াল করো, যে 4 নাম্বার কলামের প্রথমটা হলো কার্বন। কার্বন কিন্তু সেমিকন্ডাক্টর হিসেবে আমরা আসলে খুব একটা হিসাব করি না, কারণ কি, কার্বনের বিভিন্ন রকম রূপ আছে আমরা জানি। কার্বনের একটা খুব বড় কমন একটা রূপ হলো গ্রাফাইট। গ্রাফাইট হলো কন্ডাক্টর। সো কার্বনটাকে আমরা সরাসরি সেমিকন্ডাক্টরের ভিতরে আনছি না, আমরা সিলিকন থেকে যদি শুরু করি, সিলিকনের অ্যাটমিক নাম্বার 14, এই সিলিকন, এরপর আছে জার্মেনিয়াম, এই দুইটাকেই
আমরা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল হিসেবে সবচেয়ে বেশি ধরে থাকি। তাহলে আমাদের একদম বেসিক কথাটা বোঝা গেল যে সেমিকন্ডাক্টর কী জিনিস। মোট কথা 4 নাম্বার কলামে যে ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলোকেই আমরা বলি সেমিকন্ডাক্টর। বাট অনেক সময় কম্পাউন্ড সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যেটা হয় যে 3 নাম্বার কলামের সাথে 5 নাম্বার কলামের বিভিন্ন ম্যাটেরিয়াল একসাথে কম্পাউন্ড তৈরি করে ওটাকেও আমরা সেমিকন্ডাক্টর বলি। যেমন এক্সাম্পল হিসেবে বলা যায় যে কোনো কিছু, সবচেয়ে কমন কম্পাউন্ড সেমিকন্ডাক্টর যেটা ইউজ হয় গ্যালিয়াম আর্সেনাইড। গ্যালিয়াম হলো 3 নাম্বার কলামের এবং আর্সেনিক হলো 5 নাম্বার কলামের। অথবা অ্যালুমিনিয়াম ফসফাইড হতে পারে, এটাও একটা কম্পাউন্ড সেমিকন্ডাক্টর। এগুলো খুব কমন কম্পাউন্ড সেমিকন্ডাক্টর। কিন্তু আমরা যদি ওভারঅল চিন্তা করি, সিলিকনের যতটা ব্যবহার বা এটা যত ইউজ এত বেশি আর কোথাও অন্য কোনো ম্যাটেরিয়ালের ইউজ হয় না। তার কারণটা কি? সিলিকন হলো সবচেয়ে সহজলভ্য, সবচেয়ে কম খরচেই আমরা সিলিকনটা পেয়ে যাই। সো এটা হলো আমাদের সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের কথা। এবার একটু চিন্তা করো যে কোভ্যালেন্ট বন্ডের কথা যে বললাম, কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে কি হলো? আমরা যদি এখানে আরেকটু দেখি যে এখানে সবগুলা ইলেকট্রন, এই দাগগুলো দিয়ে আমরা তো এক একটা ভ্যালেন্স ইলেকট্রন বোঝাচ্ছি। সবগুলো ইলেকট্রনই কি কোনো না কোনো একটা বন্ডের ভেতরে বন্ডের পার্ট হিসেবে আছে, তাই না? আমরা যদি চিন্তা করি যে জাস্ট চিন্তা করলাম যে এই ইলেকট্রনটা, অন্য একটা কালার দিয়ে বুঝাই তাহলে দেখতে সুবিধা হবে। ধরলাম এই ইলেকট্রনটা কি একটা বন্ডের ভেতরে আছে। আমরা যদি চিন্তা করি এই ইলেকট্রনটা একটা বন্ডের ভেতরে আছে, যদি চিন্তা করি এটা একটা বন্ডের ভেতরে আছে, তাহলে সবগুলো ইলেকট্রনই কিন্তু কোনো না কোনো বন্ডের মধ্যে একদম স্টেবল অবস্থায় রয়ে গেছে। এটার আপাতত কোনো আনস্টেবিলিটির কিছু নাই। এই অবস্থায় আমরা যদি এখানে কোনো একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, সেটা যে কোনো ডিরেকশনে হতে পারে, এই ডিরেকশনে হতে পারে বা এই ডিরেকশনে হতে পারে, তাহলে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে কি হবে? ইলেকট্রনগুলো যেহেতু স্টেবল আছে বন্ডের ভিতরে, এটা কিন্তু মুভ করবে না, এগুলো বন্ডের মধ্যেই থাকবে। যদি আমরা এখানে এনার্জি বাড়ালে কি হবে? এনার্জি বাড়ালে প্রথম অল্প একটু এনার্জি যদি আমরা দিই, তাহলে সেই এনার্জির কারণে এই ইলেকট্রনগুলো নিজেদের বন্ডের মধ্যে থেকেই ভাইব্রেট করতে শুরু করবে, কন্টিনিউয়াসলি কাঁপতে থাকবে। কাঁপতে কাঁপতে একটা পর্যায়ে আসলে দেখা যাবে যে এটা এত বেশি ভাইব্রেট করবে, যখন অনেক এনার্জি দেওয়া হবে এই ভাইব্রেশনের পরিমাণটা এতটাই বেড়ে যাবে যে এটা এর বন্ড ভেঙে বাইরে বের হয়ে আসবে। সো সেই ক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে? যে আমরা ধরলাম এখানে একটা সিলিকন আছে, আমি একটু এই আগের ফিগারটি আরেকবার দেখাই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আঁকাটা খুব ভালো হলো না। জাস্ট বেসিক বোঝানোর জন্য এটা দিয়ে দিলাম। এই ফিগারগুলো যে কোনো বইতেই পাওয়া যাবে বা যে কোনো নেটে খুঁজলেও পাওয়া যাবে। সো ইটস এ ভেরি কমন ফিগার, সো তোমরা অন্য কোথাও থেকে দেখে নিলে আরও ক্লিয়ার হবে। এখন যেটা বললাম যে ধরে নিলাম এই বন্ডটা এখানে ভেঙে যাচ্ছে, ভেঙে গেলে কি হবে? এইখানে আর এই অবস্থায় এই বন্ডটা থাকবে না। এইখানে যদি বন্ড না থাকে তাহলে কি এই সিলিকন আর এই সিলিকনের মধ্যে একটা মাত্র বন্ড আছে। আর এই ইলেকট্রনটা কি করবে? ইলেকট্রনটা ফ্রি হয়ে গিয়ে এখানে আলাদা অবস্থায় চলে আসলো। এটার বেনিফিটটা কি? এটার বেনিফিট হলো এখন যদি আমরা এখানে কোনো ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? ইলেকট্রনটা মুভ করবে। আমরা যদি ইলেকট্রিক ফিল্ডটা এই ডিরেকশনে অ্যাপ্লাই করি, তাহলে ইলেকট্রন এই উল্টো দিকে যাবে। আবার যদি এই ডিরেকশনে দিই, তাহলে এই দিকে আসবে। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের উপর বেস করে ইলেকট্রনটার একটা মুভমেন্ট হবে। আর আমরা সবাই জানি ইলেকট্রনের মুভমেন্ট মানেই হলো কারেন্ট, তার মানে এখানে কারেন্টের ফ্লো হবে। এখন যদি আমরা অপোজিট ব্যাপারটা খেয়াল করি যে একটা ইলেকট্রন চলে গেল, তার মানে কি? আমি শুধু এই অংশটাই একটু আবার রাখছি। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, কারণ আমাদের ইলেকট্রনিক্সের সব কিছুই মোটামুটি এর উপর বেস করেই হচ্ছে।
এইখানে দেখো একটা ইলেকট্রন এখান থেকে ফ্রি হয়ে চলে গেছে, একটা ইলেকট্রন ফ্রি হয়ে এখানে যখনই চলে আসলো, এই জায়গায় এই ইলেকট্রনটা থাকার কথা ছিল, এই ইলেকট্রনটা তো আর এখানে নাই। এখানে তাহলে একটা ভয়েড তৈরি হলো, শূন্যস্থান। এই ভয়েডটাকে আমরা বলছি হোল। তার মানে আসলে হোল বলতে কি বোঝানো হয়? ইলেকট্রনের অনুপস্থিতি, যেখানে ইলেকট্রন থাকার কথা ছিল কিন্তু নাই, সেটাকে আমরা বলি হোল বা ভয়েড। ইলেকট্রনটা ফ্রি অবস্থা আছে এখানে। এখন কি হতে পারে? আমি ধরতে পারি যে এইখান থেকে একটা ইলেকট্রন আবার এখন ফ্রি হয়ে গেল, এখানে তখন হোলটা তৈরি হলো, এই ইলেকট্রনটা তখন এখানে এসে যদি বসে যায়, তাহলে এখানে আর ওই শূন্যস্থানটা রইল না, এই শূন্যস্থানটা পূরণ হয়ে গেল। তার মানে কি, ইলেকট্রনের মুভমেন্টের কারণে হোল তার পজিশন চেঞ্জ করছে। একদম সিম্পল কথা আমি যদি বলি, তাহলে সাপোজ আমাদের 10টা চেয়ার আছে, 10টা চেয়ারে 9 জন স্টুডেন্ট বসা। তাহলে কি একজন স্টুডেন্ট যদি এই 9 জনের ভিতরে যে কোনো একজন স্টুডেন্ট যদি উঠে অন্য খালি চেয়ারটাতে গিয়ে বসে, তাহলে কি খালি চেয়ারটা তার জায়গা পরিবর্তন করলো না, কিন্তু খালি যে অবস্থানটা সেটা এক চেয়ারে ছিল আগে, এখন অন্য চেয়ারটা খালি হয়ে গেল। হোলের ব্যাপারটা হলো অনেকটা এরকম, যে হোল নিজে কোথাও মুভ করছে না, কিন্তু ইলেকট্রনের মুভমেন্টের কারণে তার জায়গা পরিবর্তন হচ্ছে। আগে ছিল এখানে, আগে ধরলাম এটাই চেয়ার, এই চেয়ারটা খালি ছিল, এখন এই জায়গার স্টুডেন্টটা এই চেয়ারে বসলো, তাহলে এই চেয়ারটা খালি হয়ে গেল, তার মানে এখানে হোল ক্রিয়েট হলো। এটাই হলো আমাদের হোলের একদম বেসিক কনসেপ্ট। সো এটাকে যদি আমি একটু বুকিশ ল্যাঙ্গুয়েজের সংজ্ঞাটা বলি, when freed from a covalent bond an electron leaves a void behind because the bond is now incomplete, called a hole. Such a void can readily absorb a free electron if one becomes available. তার মানে কি, যখনই একটা শূন্যস্থান আসবে, সেই শূন্যস্থানটা আরেকটা ইলেকট্রন যদি অ্যাভেলেবল থাকে, সেই ইলেকট্রন দিয়ে পূর্ণ করা সম্ভব। এটাকে আমরা বলছি হোল। এখন দেখো, একটু আগের যে কথাটা বললাম, যে ইলেকট্রনটা যে মুক্ত হলো, এই মুক্ত হবার জন্য ইলেকট্রনের কিন্তু একটা এনার্জির দরকার হয়েছিল। একদম শুরুতেই মুক্ত ছিল না, একটা নির্দিষ্ট এনার্জি, খুব কম ভ্যালুর হতে পারে বা খুব বেশি ভ্যালুর হতে পারে, সেটা পরের হিসাব, কিন্তু একটা এনার্জি পাওয়ার পর শুরুতে এটা ভাইব্রেট করছিল, একটু আগে বললাম শুরুতে ভাইব্রেট করছিল, পরে ইলেকট্রনটা ফ্রি হয়ে গেল। এই ঘটনাটার উপর বেস করে আমরা বলতে পারি যে একটা ইলেকট্রন ফ্রি হবার জন্য মিনিমাম যে এনার্জিটার দরকার, সেই এনার্জিটাকে বলা হয় ব্যান্ড গ্যাপ এনার্জি। আমরা যদি সংজ্ঞা বলি, সংজ্ঞায় কি বলা যায়? দ্য মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু ডিসলজ অ্যান ইলেকট্রন ফ্রম এ কোভ্যালেন্ট বন্ড ইজ কল্ড ব্যান্ড গ্যাপ এনার্জি অ্যান্ড ডিনোটেড বাই ইজি। সাধারণত আমরা এই ব্যান্ড গ্যাপ এনার্জিকে ব্যান্ড গ্যাপ এনার্জি, এই ব্যান্ড গ্যাপ এনার্জি জিনিসটাকে প্রকাশ করি ইজি দিয়ে। জি দিয়ে সাধারণত গ্যাপ বোঝানো হয়, আর ই তো এনার্জি আমরা জানি। তাহলে ইজি হলো ব্যান্ড গ্যাপ এনার্জির সিম্বল। এই ইজির ভ্যালুটা প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য আসলে একটা ফান্ডামেন্টাল ভ্যালু। অর্থাৎ আমি বলতে পারি সিলিকনের জন্য ইজির ভ্যালুটা একটা ফিক্সড ভ্যালু আছে, প্রত্যেকটা ম্যাটেরিয়ালে, সোডিয়ামের জন্য বা ক্লোরিনের জন্য বা জার্মেনিয়ামের জন্য, প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য ইজি একটা ফিক্সড ভ্যালু সবসময় রাখে। সিলিকনের জন্য এই ইজির ভ্যালুটা হলো, ইজি সিলিকন, এটার ভ্যালু হলো 1.12 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট মানে কি আমরা জানি, ইলেকট্রন ভোল্ট মানে হলো, আচ্ছা ইলেকট্রন ভোল্টের ব্যাপারটা 1 মিনিট পরেই আসছি। আর জার্মেনিয়ামের জন্য যদি বলি, জার্মেনিয়ামের ইজির ভ্যালু হলো 0.66 ইলেকট্রন ভোল্ট। তার মানে বোঝাই যাচ্ছে জার্মেনিয়ামের ইলেকট্রন ভোল্ট ব্যান্ড গ্যাপ এনার্জি আরও কম। এখন ইলেকট্রন ভোল্ট কি? 1 ইলেকট্রন ভোল্ট সমান আমরা জানি, এটা তো শুরুতেই বললাম একটা এনার্জি, এনার্জির বেসিক ইউনিট বা এসআই ইউনিট যদি আমরা চিন্তা করি, এসআই ইউনিট হলো জুল। তার মানে জুলের সাথে এই ইলেকট্রন ভোল্টের কোনো একটা রিলেশন আছে। সাধারণত একটা ইলেকট্রনের যে চার্জ 1.6 ইন্টু 10 টু বা 1.602ও বলতে পারি, ইন্টু 10 টু দি পাওয়ার -19 জুল সমান বলা হয় 1 ইলেকট্রন ভোল্ট। তার মানে কিন্তু দেখা যাচ্ছে এই ভ্যালুটা খুবই ছোট।
10⁻⁻19, খুব ছোট একটা ভ্যালু। তাহলে খুব ছোট ভ্যালু হওয়াই স্বাভাবিক, কারণ বড় ভ্যালু যদি হয় তাহলে তো যে কোনো ম্যাটেরিয়াল থেকে ইলেকট্রনকে এরকম ফ্রি করাটা খুব কঠিন হবে। তো এটা মোটামুটি কঠিন, কিন্তু খুব বেশি কঠিন না, কারণ হলো এই ভ্যালুগুলো খুব ছোট। একটা সিলিকনের ব্যান্ড গ্যাপ এনার্জি ভ্যালু হলো 1.12 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই ভ্যালুটা দিয়ে আসলে আমরা কি বুঝি, এটার সিগনিফিকেন্সটা কি? তার মানে হলো আমরা যদি একটা সিলিকন ম্যাটেরিয়ালের মধ্যে বা একটা সিলিকন আছে, সেখানে 1.12 ইলেকট্রন ভোল্ট বা 1.12 ইন্টু 1.602 ইন্টু 10⁻⁻19 জুল ইলেকট্রন ভোল্ট অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? একটা ইলেকট্রন ফ্রি হবে। আমরা যদি এর ডবল করি তখন হলো দুইটা ইলেকট্রন ফ্রি হবে। মাঝামাঝি করলে কিন্তু হবে না। সমান হলে একটা, এর ডবল হলে দুইটা, তিন গুণ হলে তিনটা, এরকম হতে থাকবে। মাঝামাঝি কোনো একটা ভ্যালু দিলে ওই আগের ভ্যালুর অনুযায়ী হবে। তাহলে এটাকে বলা হচ্ছে ব্যান্ড গ্যাপ এনার্জি। ঠিক একইভাবে সিলিকনের জন্য 1.12, আর জার্মেনিয়ামেও যদি আমরা 0.66 ইলেকট্রন ভোল্ট অ্যাপ্লাই করি তাহলে একটা ইলেকট্রন ফ্রি হবে। তাহলে এই ব্যান্ড গ্যাপ এনার্জি থেকে আসলে একটা ম্যাটেরিয়ালের ভিতর কয়টা ইলেকট্রন ফ্রি আছে সেটা বের করার একটা ইকুয়েশন আমরা দেখতে পারি। ইকুয়েশনটা আসলে আমি এখানে প্রুফের কিছু নাই, প্রুফ তোমরা পরে দেখবা তোমাদের সলিড স্টেট ডিভাইস টাইপের কোর্সগুলো যখন আসবে তখন এই ধরনের ইকুয়েশনের প্রুফ বা ডিরাইভেশন দেখানো হয়। আপাতত ডিরাইভেশন না, আমরা শুধু ইকুয়েশনটা দেখে থাকি। এখানে একটা টার্ম ইউজ করা হচ্ছে এনআই। এনআই বলতে বোঝানো হয় নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস পার ইউনিট ভলিউম। নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস পার ইউনিট ভলিউম। এই এনআই এর যে ইকুয়েশনটা আমি লিখব, সেই ইকুয়েশনে ইউনিট ভলিউম বলতে আসলে কিউবিক সেন্টিমিটারকে বোঝানো হচ্ছে, 1 সেন্টিমিটার কিউব। এটা আমি লিখছি একটু পরেই। তাহলে ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হলো 5.2 ইন্টু 10⁻15 ইন্টু T⁻3/2 ইন্টু e⁻⁻(EG/2kT ইলেকট্রনস পার কিউবিক সেন্টিমিটার। এটাই হলো আমাদের ইকুয়েশনটা। দেখো আরেকবার খেয়াল করো, 5.2 ইন্টু 10⁻15 ইন্টু T⁻3/2 ইন্টু e⁻(EG/2kT। এখানে কোনটা কি জিনিস একটু খেয়াল করো। প্রথমে আমাদের এখানে যেটা আছে, এনআই কি জিনিস বললাম? নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস পার ইউনিট ভলিউম। টি জিনিসটা কি? টি হলো টেম্পারেচার ইন কেলভিন। এটা সবসময় খেয়াল রাখবা, টেম্পারেচারটা আমাদের সবসময় কাউন্ট করতে হবে কেলভিনে কত। টি হলো টেম্পারেচার ইন কেলভিন, তার মানে সবসময় সেলসিয়াস বা সেন্টিগ্রেডে দেওয়া থাকলে সেটাকে কেলভিনে নিয়ে যেতে হবে। সেকেন্ড জিনিস কি আছে দেখো, কে। কে হলো বোলসম্যান কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, বোলসম্যান কনস্ট্যান্ট। এই কে এর ভ্যালুটা কত হবে সেটা কিন্তু আমাদের একটা ফিক্সড ভ্যালু, একটা কনস্ট্যান্ট। তোমরা তোমাদের ক্যালকুলেটারে যদি দেখো, ইদানিং যেসব ক্যালকুলেটার আমরা ইউজ করি সেখানে অনেকগুলো কনস্ট্যান্ট ভ্যালু দেওয়া থাকে, 40টার মতন কনস্ট্যান্ট ভ্যালু দেওয়া থাকে। সেখানে এই বোলসম্যান কনস্ট্যান্টের ভ্যালুটা দেয়া আছে। আর তারপরেও এই ধরনের বেসিক জিনিসগুলো একটু মুখস্থ থাকলেও সমস্যা নেই। তাহলে কে এর ভ্যালু কত আসে? কে ইকুয়াল টু 1.38 ইন্টু 10⁻⁻23 জুল পার কেলভিন। এটা হলো কে এর ভ্যালু, 1.38 ইন্টু 10⁻⁻23, আর ইউনিটটা হলো জুল পার কেলভিন। আর সাথে আছে ইজি। ইজি তো তোমরা অলরেডি আগেই দেখলা, ইজি মানে হলো ব্যান্ড গ্যাপ এনার্জি। ইজি হলো ব্যান্ড গ্যাপ এনার্জি।
তাহলে এখান থেকে আসলে কি বোঝা গেল? এটা যদি আমরা বুঝতে যাই যে আসলে এই যে ইকুয়েশনটা যে আছে, এই ইকুয়েশনটা কি ডিনোট করে, এখান থেকে আমরা কি বুঝবো? তাহলে এটা বোঝার জন্য একটু যদি আমরা ম্যাথমেটিক্যালি চিন্তা করি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, তাহলে মনে হয় সবচেয়ে ভালো হয়। ম্যাথমেটিক্যাল প্রবলেমটা কি হতে পারে একটু খেয়াল করে দেখো। ধরো আমরা একটা এক্সাম্পল যদি এরকম চিন্তা করি, একটা সিলিকন আছে আমাদের, যে কোনো একটা ম্যাটেরিয়াল আছে, সাপোজ একটা সিলিকনের ম্যাটেরিয়াল আছে, এটা টোটালটাই হলো সিলিকন। পিওর সিলিকন, কোনো রকম ইম্পিউরিটি নেই। ইম্পিউরিটি থাকলে কি হবে এগুলো নিয়ে আমরা পরে চিন্তা করব। এটা হলো একটা পিওর সিলিকন। এই সিলিকনের ধরলাম যে এই যে লেন্থ, এই লেন্থটা হলো সাপোজ 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। এই হাইট যেটা আছে, ধরলাম হাইট হলো 3 সেন্টিমিটার। আর এই যে উইথটা আছে, এই উইথটা ধরলাম 2 সেন্টিমিটার, সব সেন্টিমিটারে ধরলাম। এখন আমাকে যদি বলা হয় বা তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় এই সেমিকন্ডাক্টরটা বা এই সিলিকনটা 30 ডিগ্রি সেলসিয়াস, 30 হতে পারে বা অন্য যে কোনো কিছু হতে পারে, আমরা ধরে রাখলাম 30 ডিগ্রি সেলসিয়াস, যে এটা 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আছে, 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আছে। তাহলে এই সেমিকন্ডাক্টরের ভেতরে টোটাল কয়টা ফ্রি ইলেকট্রন থাকবে? বোঝা গেছে কোয়েশ্চেনটা? যে একটা সেমিকন্ডাক্টর আছে সিলিকন, সেই সিলিকনটার সাইজ আমি বলে দিলাম যে লেন্থ 10 সেন্টিমিটার, হাইট 3 সেন্টিমিটার, উইথ হলো 2 সেন্টিমিটার। এই সিলিকনের এই বারটা যদি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকে, তাহলে এর ভেতরে কয়টা ফ্রি ইলেকট্রন থাকবে? এই ভলিউমে কত থাকবে সেটা আমরা এখনই বের করতে পারবো না। আমরা যেটা বের করতে পারবো, এখানে যে আছে ইউনিট ভলিউমে কত হবে সেটা কিন্তু এই ইকুয়েশন থেকে বের করা পসিবল। তাহলে আমরা এই ইকুয়েশন থেকে আসি। দেখো এই ইকুয়েশনে ভ্যালুগুলো বসাই। এন আই হলো ইউনিট ভলিউমে কত হবে, 1 কিউবিক সেন্টিমিটারে কত হবে, 5.2 ইন্টু 10⁻15 ইন্টু, দেখো 30 ডিগ্রি সেলসিয়াস, এটাকে যদি কেলভিনে নেই কত হবে, 30 প্লাস 273, তার মানে এটা আসলে আসছে 303 কেলভিন। তার মানে এখানে টেম্পারেচার হলো 303 কেলভিন টু দি পাওয়ার 3/2 ইন্টু ই টু দি পাওয়ার ইজি, সিলিকন বলা আছে, সিলিকনের ইজি আমরা জানি 1.12 ইলেকট্রন ভোল্ট। এটাকে কিন্তু আবার জুলে নিয়ে আসতে হবে, আমরা পরের লাইনে গিয়ে ওই কাজটা করব। ইন্টু 2 ইন্টু কে, কে মানে হলো 1.38 ইন্টু 10⁻23 ইন্টু আবার এই যে 303। এখানে একটা বড় লাইন আসলো। আচ্ছা, আমরা এই কাজটা আবার এখানে আসি। প্রথম আমরা এইটুকুর হিসাবটা এখনই করে ফেলি। এখানে দেখো সব একরকম কনস্ট্যান্ট, ক্যালকুলেটর নিয়ে নিচ্ছি। দেখো আমাদের কি কি জিনিস এখানে আছে। 5.2 ইন্টু 10⁻15 ইন্টু 303 টু দি পাওয়ার 3/2 লিখতে পারি, অথবা 3/2 মানে আমরা জানি 1.5, এটাও লিখতে পারি। এই অংশটা হিসাব করলে আমরা সরাসরি পাচ্ছি 2.7426 ইন্টু 10⁻19 ইন্টু ই টু দি পাওয়ার, দেখো এইটাকে এখন জুলে নিয়ে আসতে হবে, -1.12 ইন্টু 1.602 ইন্টু 10⁻19। নিচে কত আছে, 2 ইন্টু 1.38 ইন্টু 10⁻23 ইন্টু 303। দেখো এইখানে ইউনিটটা কি, এখানে হলো
জুল, এটাকে কনভার্ট করলাম আমরা জুলে। এখানে ইউনিটটা কি, এইটার ইউনিট হলো জুল পার কেলভিন, এই যে এখানে লেখা আছে জুল পার কেলভিন, তার সাথে গুণ হলো কত কেলভিন, তার হলে শুধু জুল। জুল পার কেলভিন আর কেলভিন দুইটাকে গুণ করে দিলে শুধু জুল রইল। তাহলে এই হিসাবটা কত, প্রথমেই দিই মাইনাস, ব্র্যাকেট দিয়ে দিচ্ছি 1.12 ইন্টু 1.602 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ডিভাইডেড বাই, আবারও ব্র্যাকেট দেই 2 ইন্টু 1.38 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 ইন্টু 303। তাহলে আমাদের হিসাবে আসলো দেখো মাইনাস 21.455। তাহলে এটা আসছে 2.7426 ইন্টু 10 টু দি পাওয়ার 19 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 21.455। জুল আর জুল কেটে যাবে, সো এখানে কোনো ইউনিট থাকবে না। এই টোটালটার ইউনিট আমরা পরে বসাবো, এটা একটা সংখ্যা। এখন আমরা বসাবো যেটা ই টু দি পাওয়ার, ই টু দি পাওয়ার যে ভ্যালুটা আসলো সেটা বসালে আমাদের একটা রেজাল্ট আসলো ই টু দি পাওয়ার মাইনাস 21.455। যদি বসাই আমাদের যে রেজাল্টটা আসবে সেটা হলো, এখানে আছে, আগে আমরা আগের ভ্যালুটা বসাই, 2.7426 ইন্টু 10 টু দি পাওয়ার 19 ইন্টু, এখানে এখন ভ্যালুটা এসেছে 4.8107 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10। তাহলে এখন এটার সাথে এটা গুণ করে দিচ্ছি, ইন্টু 2.7426 ইন্টু 10 টু দি পাওয়ার 19 ইকুয়াল টু, গুণ করে দিলে হচ্ছে 1.3194 ইন্টু 10 টু দি পাওয়ার 10 এত ইলেকট্রনস পার কিউবিক সেন্টিমিটার। দেখো এখানে একটু আমরা যে কাজটা করলাম একবার দেখে নিতে পারো, এখানে কি কি কাজ করা হলো, ঠিক আছে। তাহলে ব্যান্ড গ্যাপ এনার্জি থেকে আমরা কি বুঝলাম, এটা আসলে কি গেল, এবার একটু চিন্তা করো। এই ভ্যালুটা কিন্তু এইখানে কয়টা ইলেকট্রন আছে সেটা না, এখানে হলো 1 কিউবিক সেন্টিমিটারে কয়টা আছে, ধরলাম এইটুকু হলো আমাদের 1 কিউবিক সেন্টিমিটার, ঠিক আছে, এরকম 1 কিউবিক সেন্টিমিটার এখানে। তাহলে 1 কিউবিক সেন্টিমিটারে বের হলো, এর সাথে টোটাল ভলিউমটা গুণ করে দিলে টোটাল সিলিকনের ভিতরে কতটুকু ইলেকট্রন ফ্রি আছে সেটা বের হয়ে যাবে। তাহলে এখানে কত হবে, নাম্বার অফ ইলেকট্রনস, টোটাল নাম্বার অফ ইলেকট্রনস ইকুয়াল টু, এই যে সংখ্যাটা বের হলো Ni, তার সাথে গুণ করব কি এটার ভলিউম, ভলিউম মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ হলো 3 দেওয়া ছিল, সরি 3 ইন্টু উচ্চতা 2। তাহলে আমাদের যেটা হবে এন এর ভ্যালুটা ওটা বসালেই চলে আসবে, ইন্টু 10 ইন্টু 3 ইন্টু 2। তাহলে আমাদের টোটাল আসলো কত, 7.9162 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ইলেকট্রনস। এটাই হলো আমাদের ফাইনাল আনসার। তো এখন যেটা চিন্তা করে দেখতে পারো, 10 টু দি পাওয়ার 11 এটা কিন্তু অনেক বড় একটা সংখ্যা, 10 টু দি পাওয়ার 11 আসলেই বড় একটা সংখ্যা। এই 10 টু দি পাওয়ার 11 তার সাথে আবার গুণ হচ্ছে কত, 7.9162, এতগুলো ফ্রি ইলেকট্রন এইটুকু একটা
সিলিকনের বারের ভেতর থাকবে 30 ডিগ্রি টেম্পারেচারে। ঠিক আছে, তো আজকে এই লেকচারে, প্রথম লেকচারে আমাদের আসলে এই পর্যন্তই থাকছে। এরপরে আমরা এগুলোর ইউজ কিভাবে আরও করা যায়, যে আসলে ইলেকট্রনের সংখ্যাটা বের করলাম, এই সংখ্যা কিভাবে আমরা এটাকে অ্যাপ্লিকেশনের দিকে নিয়ে যেতে পারি, কিভাবে এটাকে মডিফাই করতে পারি, এগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।